আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসায় উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসা উদ্যোগ বইয়ের নবম অধ্যায় বিপণন নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 1 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। দেখো, আমরা টাইপ 1টার নাম দিয়েছি বিপণনের ধারণা ও কার্যাবলী। আমরা সবাই জানি যে একটা বিপণন হচ্ছে একটি সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, যা পণ্য উৎপাদন থেকে শুরু করে পণ্যটা ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় যত কাজ সম্পাদন করে এই কাজগুলো একদম সমষ্টিকে আমরা মূলত বিপণন বলে থাকি, তাই না? আমাদের বিপণনের 9টা কার্যাবলী রয়েছে: ক্রয়, বিক্রয়, তারপর হচ্ছে গুদামজাতকরণ, তারপর হচ্ছে আমাদের মোড়কীকরণ, তারপরে হচ্ছে আমাদের পরিবহন আছে, ওইদিকে আমাদের প্রমিতকরণ, পর্যায়িতকরণ, ভোক্তা বিশ্লেষণ, এরকম 9টা কার্যাবলী রয়েছে। এগুলো সব মিলিয়ে আমরা আসলে এই টাইপ 1টাকে সাজিয়েছি। আমাদের টাইপ 1 খুবই গুরুত্বপূর্ণ। টাইপ 1 থেকেই প্রতি বছর একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু আমাদের, একটা বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু আমাদের আসে, যে কারণে আমরা টাইপ 1-এ 1 থেকে 55 সিরিয়ালের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে আমরা সেই প্রশ্নগুলো এই পর্বে আলোচনা করার চেষ্টা করব। আমাদের প্রশ্ন নাম্বার 1 বলা আছে, মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয় বিপণনের কোন কার্যাবলী দ্বারা? দেখো, প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ নামে দুইটা কনসেপ্ট রয়েছে। প্রমিতকরণ মানে হচ্ছে আমি যখন আমার পণ্যটাকে পণ্যের গুণগত মান অনুযায়ী আলাদা করব সেটাকে আমরা বলবো প্রমিতকরণ। পণ্যকে যখন তার আকার, সাইজ অনুযায়ী আলাদা করব সেটাকে আমরা বলবো পর্যায়িতকরণ। তাহলে এখানে আমরা উত্তর হিসাবে নিয়ে নিচ্ছি কি? পর্যায়িতকরণকে, তাই না? আচ্ছা, চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 2 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে, শীতকালে উৎপাদিত আলু সারা বছর পেয়ে থাকি বিপণনের কোন কাজের মাধ্যমে? দেখো, একটা পণ্যদ্রব্য যেটা উৎপাদিত হয়েছে ডিফারেন্ট কোন একটা ঋতুতে, তাই না? শীতকালে উৎপাদিত আলু, এটা আমরা কি করতে পারি? সারা বছর ভোগ করতে পারি, তাই না? এটা করতে পারি আমরা গুদামজাতকরণের মাধ্যমে। তার কারণ গুদামজাতকরণ আমাদের সময়গত বা কালগত উপযোগ তৈরি করে। কি করে? সময়গত বা কালগত উপযোগ তৈরি করে। এই সময়গত বা কালগত উপযোগ তৈরি করার কারণে আমাদের এক সময়ের পণ্যটা আমরা অন্য একটা সময় ভোগ করতে পারি, তাই না? পণ্যের গুণাগুণ, আকার ও রং ইত্যাদির উপর ভিত্তি করে পণ্যের মূল্য স্থির করা হয় কোন পদ্ধতিতে? পণ্যের গুণাগুণ, পণ্যের আকার, রং ইত্যাদির উপর ভিত্তি করে আমরা পণ্যের মূল্য নির্ধারণ করি প্রমিতকরণের মাধ্যমে, তাই না? আচ্ছা, এরপর দেখো, বিপণন কার্যাবলী হলো, বিপণন কার্যাবলী মূলত কি? বিপণন কার্যাবলী হচ্ছে একটি ভোক্তা বিশ্লেষণের প্রক্রিয়া। বিপণন কার্যাবলী হচ্ছে কি? তথ্য সংগ্রহের প্রক্রিয়া। অর্থাৎ আমি যে বললাম যে বিপণনের যে 9টি কাজ রয়েছে, 9টি কার্যাবলী রয়েছে, এটা তোমরা পাবা হচ্ছে তোমাদের বইয়ের ব্যবসা উদ্যোগ বইটার বাম পাশে শুরু হয়েছে। নবম অধ্যায়টা বাম পাশের একটা পেজ থেকে শুরু হয়েছে। তুমি ডান পাশের পেজেই দেখবা বিপণনের 9টি কার্যাবলী দেওয়া রয়েছে। এর মধ্যে দেখবা ভোক্তা বিশ্লেষণ ও তথ্য সংগ্রহ, এটা তোমরা পাবা, উৎপাদনটা পাবা না। তাহলে উত্তর হচ্ছে 2 ও 3। 2 ও 3 কোথায় আছে? গ নাম্বার। তাহলে উত্তর হচ্ছে গ। কোন কাজটির দ্বারা পণ্যের বিপণন প্রক্রিয়া সহজ হয়? কোন কাজটির দ্বারা পণ্যের বিপণন প্রক্রিয়া সহজ হয়? সেটা হচ্ছে প্রমিতকরণ। আমরা পণ্যের গুণগত মানের ভিত্তিতে যখন পণ্যটাকে আলাদা করে ফেলি তখন কিন্তু আমার পণ্যের বিপণন প্রক্রিয়াটা অনেক বেশি সহজ হয়ে যায়, তাই না? আচ্ছা, কিসের মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর করা হয়? আমরা পণ্য বিক্রয়ের মাধ্যমে কি করতে পারি? পণ্যের মালিকানা হস্তান্তর করতে পারি। আচ্ছা, নিচের উদ্দীপকটি পড়ে 6, 7 এবং 8 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা দেখি উদ্দীপকে কি বলা আছে। উদ্দীপকে আমাকে বলেছে, নরসিংদীর জনাব সাত্তার মিয়া একজন সবজি উৎপাদনকারী। তিনি প্রতিদিন সকালে বাগান থেকে সবজি তুলে মান অনুযায়ী সাজিয়ে বাজারে বিক্রি করে। দেখো, সাত্তার মিয়া কি করেছে? মান অনুযায়ী, কি অনুযায়ী ভাইয়া? মান অনুযায়ী পণ্যটাকে সাজিয়েছে, তাই না? তাহলে 7 নম্বর প্রশ্নের উত্তর কি হবে ভাইয়া? 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের, আচ্ছা, মান অনুযায়ী। একটু খেয়াল করি, বাজার থেকে সবজি তুলে মান অনুযায়ী। হ্যাঁ, এটাকে আমরা কি বলবো ভাইয়া? এটাকে আমরা বলবো পর্যায়িতকরণ। কি বলবো এটাকে? আমরা বলবো হচ্ছে পর্যায়িতকরণ। ওকে, এর পরের প্রশ্নে আমরা চলে যাব। এর পরের প্রশ্নটা হচ্ছে প্রশ্ন নাম্বার 8।
কি বলা আছে দেখো, বলা আছে উদ্দীপকে বর্ণিত জনাব সাত্তার মিয়া কোন বন্টন প্রণালী প্রয়োজন। সাত্তার মিয়া তিনি নিজে কি করতেছেন, পণ্যটা উৎপাদন করে সরাসরি ভোক্তার কাছে পণ্যটা বিক্রয় করে দিচ্ছে, তাই না? তাহলে এখানে উৎপাদনকারী হচ্ছেন তিনি এবং পণ্যটা সরাসরি তিনি ভোক্তার কাছে বিক্রি করছেন। তাহলে এখানে বন্টন প্রণালীটা কি হবে, উৎপাদনকারী টু ভোক্তা। আচ্ছা, পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে পরিবহনের মাধ্যমে আমরা পণ্যটাকে এক জায়গা থেকে, এক স্থান থেকে অন্য একটা স্থানে নিয়ে যেতে পারি, তাই না? তাহলে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে কে, পরিবহন। 10 নম্বর প্রশ্নে মৌসুমী পণ্য সারা বছর ব্যবহার করা বিপণনের কোন কার্যাবলীর মাধ্যমে সম্ভব? এই মৌসুমী পণ্য সারা বছর ব্যবহার করা যায় বিপণনের গুদামজাতকরণের মাধ্যমে। বিপণনের কিসের মাধ্যমে? গুদামজাতকরণের মাধ্যমে, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 11 নম্বর প্রশ্নে কি বলা আছে, বলা আছে জনাব রতন শহর থেকে বিভিন্ন ডিজাইনের কাপড় ক্রয় করে তিনি ভোক্তার চাহিদা ও রুচি অনুযায়ী কাপড় সংগ্রহ করে বিক্রি করে থাকেন। এই উদ্দীপকে বন্টন প্রণালী অনুযায়ী রতন সাহেবের ব্যবসায়টি কি? দেখো, রতন শহর থেকে ডিজাইনের কাপড় ক্রয় করে তিনি ভোক্তার চাহিদা ও রুচি অনুযায়ী কাপড় সংগ্রহ করে বিক্রি করেন। তিনি ভোক্তার নিকট বিক্রি করেন, তার মানে তিনি কে, একজন খুচরা ব্যবসায়। আচ্ছা, বিপণন কার্যাবলীতে জনাব রতনের কাজটি হচ্ছে, বিপণন কার্যাবলীতে রতন কি করেন, এক শহর থেকে কাপড় ক্রয় করে অন্য জায়গায় বিক্রি করতেছেন বা গ্রামে বিক্রি করতেছেন। তাহলে এখানে সে কি করেন, পরিবহনের একটা কাজ করেন, তাই না? পণ্য ক্রয় করে, ডিজাইনের কাপড় ক্রয় করে কাপড়টা তার কাছে কিছুদিন থাকে, তার মানে তিনি গুদামজাতকরণের কাজও করতেছেন এবং তিনি ক্রেতার চাহিদা ও রুচি অনুযায়ী পণ্যটা সরবরাহ করেন, তার মানে তিনি এখানে প্রমিতকরণের কাজটাও করেন। উত্তর কিন্তু 1, 2 এবং 3। কথা কি বুঝাইতে পারছি ভাই? 12 নম্বরটা। ওকে, চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 13 নম্বর প্রশ্ন আমাকে বলেছে যে নিচের কোনটির মাধ্যমে বিক্রয় কার্যের গতিশীলতা বৃদ্ধি পায়? নিচের কোনটির মাধ্যমে বিক্রয় কার্যের গতিশীলতা বৃদ্ধি পায়? সেটা হচ্ছে প্রমিতকরণের মাধ্যমে। পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? পরিবহন আমাদের স্থানগত উপযোগ সৃষ্টি করে। বিপণনের অন্যতম কাজ কি ভাইয়া? বিপণনের অন্যতম কাজ, দেখো 15 নম্বর প্রশ্ন, বিপণনের অন্যতম কাজ হচ্ছে ক্রয়। এই বিপণনের অন্যতম কাজ কি? ক্রয়। আমাদের মাঝে মাঝে বলা হয় একটা উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক। এই জন্য আমাদের বিপণন কার্যাবলীর মধ্যে কাঁচামাল ক্রয় বা ক্রয় এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু পালন করে, তাই না? আচ্ছা, পণ্যের বিক্রয় কেন করা হয়? পণ্যের বিজ্ঞাপন কেন করা হয়? আমরা পণ্যের বিজ্ঞাপন করি তার কারণ আমরা পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা দিতে চাই। দেখো, আমি যদি বিজ্ঞাপন না দেই তাহলে কিন্তু আমার ব্যবসায়ের পণ্য সম্পর্কে ক্রেতা বা ভোক্তারা কোনো তথ্য পাবে না। ক্রেতা বা ভোক্তারা কোনো তথ্য না পাওয়ার কারণে তারা কিন্তু আমার পণ্যটা ক্রয় করতে পারবে না, তাই না? আচ্ছা, 16 নম্বর প্রশ্নের পরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 17তে কি বলা আছে? আচ্ছা, 17 এবং 18-র জন্য একটা উদ্দীপক পড়ব। উদ্দীপকে দেখি কি বলেছে। 17 এবং 18-র জন্য একটা উদ্দীপক কি বলা আছে ভাইয়া? বলা আছে জনাব মতিন শহর থেকে বিভিন্ন ডিজাইন ও রঙের কাপড় ক্রয় করেন। প্রথমত আকার ও গুণাগুণ অনুযায়ী মূল্য নির্ধারণ করেন, পরবর্তীতে ভোক্তাদের চাহিদা ও রুচি অনুযায়ী কাপড়গুলো বিক্রয় করেন, তাই না? আচ্ছা, তাহলে এই যে তার ব্যবসায়টি কি ধরনের ব্যবসায়? সে যেহেতু ভোক্তার কাছে পণ্যটা বিক্রি করেন এবং তিনি এই পণ্যের উৎপাদনকারী না। দেখো, যদি উৎপাদনকারী তিনি সরাসরি ভোক্তার কাছে বিক্রয় করেন তাইলে আমার বন্টন প্রণালীটা হয় উৎপাদনকারী টু ভোক্তা। কিন্তু উৎপাদনকারী ছাড়া অন্য যে কোনো ব্যক্তি সে যদি ভোক্তার কাছে সরাসরি পণ্যটা বিক্রি করে তাহলে তাকে আমরা বলি খুচরা ব্যবসায়ী। তাহলে এইখানে আমার প্রশ্নের উত্তর হচ্ছে খুচরা ব্যবসায়ী। ওকে, চলে যাব প্রশ্ন নাম্বার 18 নম্বর প্রশ্নে বলেছে জনাব মতিনের ক্রয় পরবর্তী কার্যক্রম বিপণন কার্যাবলীর কোনটির সাথে সামঞ্জস্যপূর্ণ? জনাব মতিনের ক্রয় পরবর্তী কার্যক্রম কোনটির সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই না? পরিবহনের সাথে, মানে কার্যাবলী কোনটির সাথে সামঞ্জস্যপূর্ণ? পরিবহন,
প্রমিতকরণ, ভোক্তা বিশ্লেষণ, তিনটার সাথেই কিন্তু কি সামঞ্জস্যপূর্ণ। তাহলে উত্তর কি 1 2 3, 1 2 3 হচ্ছে ঘ নাম্বারে, তাহলে আমাদের উত্তর হচ্ছে ঘ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 19 এবং 20 এর জন্য একটা উদ্দীপক আছে, বলা আছে জনাব জামান এলাকার খামারিদের কাছ থেকে তরল দুধ সংগ্রহপূর্বক প্যাকেটজাতকরণের মাধ্যমে বাজারজাত করেন। তিনি ভোক্তাদের রুচি, আগ্রহ ও মতামত বিশ্লেষণের মাধ্যমে এরূপ সিদ্ধান্ত নেন। 19 নম্বর প্রশ্নে বলেছে জনাব জামানের পণ্য প্যাকেটজাতকরণের কারণ। প্যাকেটজাত করার কারণে আমাদের পণ্যটা সুন্দর, আকর্ষণীয় ও সহজে বহনযোগ্য হয়। যেহেতু দুগ্ধজাত একটা পণ্য, এটা নষ্ট হয় না, এটার গুণগত মানও ঠিক থাকে, ক্রেতাদের নিকট এটা অনেক বেশি গ্রহণযোগ্যতা লাভ করে। তাহলে উত্তর কি 1 2 ও 3, অর্থাৎ 4 নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, চলে যাই ভাই আমরা প্রশ্ন নাম্বার 5 নাম্বার প্রশ্নে বলেছে জনাব জামানের ভোক্তা বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ কোন ধরনের কাজ। দেখো, জনাব জামান তিনি ভোক্তা বিশ্লেষণের মাধ্যমে তিনি গিয়ে কি করেন, সিদ্ধান্ত গ্রহণ করেন। তাহলে এটা কিন্তু তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, তার ব্যবসায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। 21 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাই, বলা আছে বিপণনের মাধ্যমে পণ্য বা সেবার উপযোগ সৃষ্টি হয়। বিপণনের মাধ্যমে পণ্য বা সেবার উপযোগ সৃষ্টি হয়, মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়, সময়গত উপযোগ সৃষ্টি হয়, স্থানগত উপযোগ সৃষ্টি হয়। তাহলে 1 2 3 উত্তর কি, উত্তর হচ্ছে ঘ। এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 22 নম্বর প্রশ্নে কি বলা আছে, বলা আছে যে কার্যকর বিপণন কোনটি বৃদ্ধিতে সহযোগিতা করে বা সহায়তা করে। কার্যকর বিপণন সেটা সহায়তা করে আমাদের পণ্য উৎপাদনকে। কাকে সহায়তা করে, আমার পণ্যটা উৎপাদনে সহায়তা করে। বিপণনের কাজ কয়টি ভাইয়া, এই বিপণনের কাজ কয়টি, খেয়াল করো প্রশ্ন নাম্বার 23, বিপণনের কাজ কয়টি। আমাদের বিপণনের কাজ হচ্ছে 9টি। একদম এই পর্বের শুরুতে আমরা বলেছিলাম আমাদের বিপণনের কাজ হচ্ছে 9টি। এর মধ্যে বিপণনের অন্যতম কাজ হচ্ছে আমার পণ্য ক্রয়। 24 ও 25 নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক রয়েছে, বলা আছে জনাব জাকির পাইকারি ব্যবসায়ী, তিনি শীতকালে কৃষকদের নিকট থেকে আলু সংগ্রহ করে তা সংরক্ষণ করেন, পরবর্তীতে চাহিদা বৃদ্ধি পেলে বিক্রি করেন। জনাব জাকিরের পণ্য সংরক্ষণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়। পণ্য গুদামজাতকরণ করলে সময়গত বা কালগত উপযোগ তৈরি হয়, সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি হয়। তাহলে উত্তর কি, 24-এর উত্তর হচ্ছে গ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 25। ওকে, 25 নম্বর প্রশ্নে কি বলা আছে, জনাব জাকির গুদামজাতকরণ করেন। জনাব জাকির তিনি গুদামজাতকরণ করেছেন একটা কৃষি পণ্য, তিনি গুদামজাতকরণ করেছেন কি ভোগ্য পণ্য, শিল্প পণ্য না। শিল্প পণ্য মানে হচ্ছে এমন সকল পণ্য যা পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়, পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়, তাই না। তাহলে উত্তর কি 1 ও 3, 1 ও 3 কোথায় আছে ভাইয়া, খ নাম্বারে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে খ। চলে যাচ্ছি আমরা 26 নম্বর প্রশ্নে, সাধারণ অর্থে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের কাজকে কি বলা হয়। সাধারণ অর্থে পণ্যদ্রব্য বা সেবা কর্ম যে আমরা ক্রয় বিক্রয় করি, এটাকে আমরা মূলত বাজারজাতকরণ বলি, তাই না। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 27। বলা আছে নিচের কোনটির মাধ্যমে উৎপাদিত পণ্য ভোক্তার নিকট পৌঁছায়। নিচে কোনটির মাধ্যমে একটা উৎপাদিত পণ্য সেটা ভোক্তার কাছে পৌঁছায়, সেটা হচ্ছে বিপণন। বিপণনের অপর নাম কি, বিপণনের অপর নাম হচ্ছে বাজারজাতকরণ। ইংরেজিতে যেটাকে আমরা বলি হচ্ছে মার্কেটিং। ইংরেজিতে যেটাকে আমরা কি বলি, ইংরেজিতে যেটাকে আমরা মার্কেটিং বলি, ঠিক না। আচ্ছা, গেল। তাহলে এটা খ নাম্বারটা আমরা বুঝে গেলাম। চলে যাব আমরা 29 নাম্বার প্রশ্নে, বলা আছে উদ্দীপকে এই যে প্রশ্নবোধক চিহ্ন আছে, এখানে কোন জিনিসটা বসবে, এখানে বসবে হচ্ছে বিপণন। বিপণন, কারণ বিপণনের মাধ্যমে আমার ক্রয়ের কাজ সম্পূর্ণ হয়, বিক্রয়ের কাজ হয়, পরিবহন হয়, গুদামজাতকরণ হয়। এই কাজ ছাড়াও আরো 5টা কাজ আছে, আরো 5টি কাজ সম্পূর্ণ হয়, তাই না। আচ্ছা, তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে বিপণন। বিপণনের আবশ্যিক কাজ কোনটি ভাইয়া, বিপণনের আবশ্যিক কাজ হচ্ছে বিক্রয়, তাই না। তাহলে দেখো ভাইয়া, পণ্য ক্রয় এটা হচ্ছে আমার জন্য বিপণনের অন্যতম কাজ। এটা কি বিপণনের
অন্যতম কাজ। বিক্রয় এটা হচ্ছে আমার বিপণনের কি কাজ? আবশ্যিক একটা কাজ, আবশ্যকীয় কাজ, তাই না? আচ্ছা, এরপরে দেখো ভাইয়া আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 31। 31-এ কি বলা আছে আমরা দেখি। 31 নম্বর প্রশ্নে বলেছে গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? গুদামজাতকরণের মাধ্যমে আমরা এক সময়ের পণ্য এটা ধরে রেখে গুণগত মান অক্ষুণ্ণ রেখে পরবর্তী সময়ে আমরা আমাদের চাহিদা অনুযায়ী ওইটাকে ভোগ বা ব্যবহার করতে পারি। তাহলে গুদামজাতকরণের মাধ্যমে আমাদের পণ্যের সময়গত বা কালগত উপযোগ তৈরি হয়, তাই না? আচ্ছা, এরপরে প্রশ্ন নাম্বার 32 জনাব রিপন লিচুর দাম ও স্বাদ বিবেচনা করে মূল্য নির্ধারণ করেন। তিনি বিপণনের কোন কাজটি অনুসরণ করেছেন? তিনি বিপণনের কোন কাজটি অনুসরণ করেছেন? তিনি অনুসরণ করেছেন প্রমিতকরণ। তিনি অনুসরণ করেছেন কি? প্রমিতকরণ, তাই না? আচ্ছা, চলে যাব আমরা প্রশ্ন নাম্বার কত? প্রশ্ন নাম্বার হচ্ছে 33। 33-এ বিপণনের কোন কার্যাবলীতে পণ্যের গুণাগুণ বজায় থাকে? বিপণনের কোন কার্যাবলীতে পণ্যের গুণাগুণ বজায় থাকে সেটা হচ্ছে কি আমাদের এই বিপণনের কোন কার্যাবলী। 33 নম্বর প্রশ্নটা, বিপণনের কোন কার্যাবলীতে পণ্যের গুণাগুণ বজায় থাকে? বিপণনের কোন কার্যাবলী সেটা হচ্ছে কি আমাদের জন্য। তাহলে দেখো আমাদের 33-এর উত্তর কি? 33-এর উত্তর হচ্ছে ক। 34 বিপণনের কোন কাজটির মাধ্যমে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়? আমরা প্রমিতকরণের মাধ্যমে আসলে পণ্যের গ্রেডিংটা করি, পণ্যের গুণগত মানটা আলাদা করি। এই গুণগত মানের উপর ভিত্তি করে আমরা পণ্যের দামটাও কিন্তু নির্ধারণ করি। ওকে, 35 নম্বর প্রশ্ন, কোনটির মাধ্যমে পণ্যের বিপণন প্রক্রিয়া সহজ হয় এবং বিক্রয়ের কাজে গতিশীলতা বাড়ে? খেয়াল করো 35 নম্বর প্রশ্নে কি বলেছে? কোনটির মাধ্যমে পণ্যের বিপণন প্রক্রিয়া সহজ হয় এবং বিক্রয়ের কাজে গতিশীলতা আসে? উত্তর হচ্ছে প্রমিতকরণ। আচ্ছা, পর্যায়িতকরণের ভিত্তি কোনটি? ভাইয়া আমার প্রতিষ্ঠানে আমি যে পর্যায়িতকরণ করি, এই পর্যায়িতকরণের ভিত্তি কি? আমরা সবাই জানি যখন আমরা একটা পণ্যের আকার ওজনের ভিত্তিতে আলাদা করি ওইটাকে আমরা পর্যায়িতকরণ বলি। তাহলে পর্যায়িতকরণের ভিত্তি ওজন, আকার, পণ্যের গুণাগুণ, তিনটাই কিন্তু আমাদের জন্য উত্তর, তাই না? তাহলে 36-এর উত্তর কি হবে ভাইয়া? 36-এর উত্তর হচ্ছে 1, 2 এবং 3। চলে যাই আমরা প্রশ্ন নাম্বার 37। 37-এ বলা আছে ভোক্তা বিশ্লেষণ সঠিকভাবে না হলে, ভোক্তা বিশ্লেষণ যদি আমরা সঠিকভাবে না করি তাহলে আসলে কি হইতে পারে? ভোক্তা বিশ্লেষণ সঠিকভাবে না করতে পারলে আমাদের প্রসারটা ব্যাহত হবে, আমাদের ব্যবসায়ের যে সম্প্রসারণ ওইটা ব্যাহত হবে, ব্যবসায়িক ঝুঁকির পরিমাণ বাড়বে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 2 ও 3, অর্থাৎ গ নাম্বারটা হচ্ছে উত্তর। মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করা, এটাকে আমরা আসলে কি বলি? মান অনুযায়ী যখন আমরা পণ্যকে তার বিভিন্ন ভাগে ভাগ করে ফেলবো তখন এই জিনিসটাকে আমরা কি বলবো? পণ্যের মান অনুযায়ী যখন আমরা পণ্যকে আলাদা করি এটাকে আমরা বলি, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে প্রমিতকরণ। পণ্যের গুণগত মান অনুযায়ী যখন পণ্যকে আলাদা করা হয় এটাকে কি বলা হয়? প্রমিতকরণ বলা হয়, তাই না? আচ্ছা, প্রশ্ন নাম্বার 39-এ যাব। 39 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? 39 নম্বর প্রশ্নে বলেছে পণ্য বিক্রয় ক্রেতার নিকট, পণ্য বিক্রয় ও ক্রেতার নিকট গ্রহণযোগ্যতা বিপণনের কোন কাজের উপর নির্ভরশীল? পণ্যের বিক্রয় ও ক্রেতার নিকট গ্রহণযোগ্যতা আমাদের মোড়কীকরণের উপর নির্ভরশীল, তাই না? আচ্ছা, এরপর আমরা দেখি কি দেওয়া আছে ভাইয়া। দেওয়া আছে 40 ও 41 নম্বর প্রশ্ন। বলা আছে জনাব শফিক একজন ব্যবসায়ী, তিনি বড় শহর থেকে পণ্য ক্রয় করে এনে গ্রামের এলাকায় বিক্রি করেন। তিনি ভোক্তাদের রুচি, চাহিদা ও সামর্থ্যের কথা বিবেচনা করে পণ্য সরবরাহ করেন। জনাব শফিকের ব্যবসায়টিকে কি ধরনের ব্যবসায় বলা যায়? দেখো, শফিক অন্য এক জায়গা থেকে পণ্য কিনে নিয়ে আসেন, তার মানে তিনি পণ্যের উৎপাদনকারী না, তিনি পণ্যটা সরাসরি ভোক্তার কাছে বিক্রি করেন। তার মানে দেখো, উৎপাদনকারী ব্যতীত অন্য যে কেউ যদি সরাসরি ভোক্তার কাছে পণ্যটা বিক্রয় করে তাকে আমরা বলি খুচরা বিক্রেতা। তাহলে এখানে উত্তরটা কি হবে? উত্তর হচ্ছে খুচরা বিক্রেতা। ওকে, চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 41। 41-এ কি বলা আছে? বলা আছে যে বিপণন কার্যাবলীতে জনাব শফিকের কাজ হলো। বিপণন কার্যাবলীতে শফিক আসলে কি কাজ করে? বিপণন কার্যাবলীতে যে 9টি কাজ আছে এর মধ্যে দেখো ক্রয় বিক্রয়,
তথ্য সংগ্রহ, ভোক্তা বিশ্লেষণ সবগুলোই কিন্তু এখানে আছে, তাই না? আচ্ছা, তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1, 2 এবং 3। এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 42। 42 এবং 43 এর জন্য একটা উদ্দীপক। আচ্ছা, একটু উপরে উঠাই তাহলে। ওকে, 42 ও 43। জনাব আলম একজন আম ব্যবসায়ী। তিনি রাজশাহীর চাপাই নবাবগঞ্জ থেকে আম সংগ্রহ করে হিমাগারে সংরক্ষণ করেন। তিনি উক্ত আম আকার ওজন অনুযায়ী ভাগ করে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। এভাবেই তিনি তার ব্যবসায় পরিচালনা করে আসছেন। উদ্দীপকে জনাব আলম পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? দেখো, সে কি করেছে ভাইয়া? আম কিনে সে হিমাগারে সংরক্ষণ করেছেন, তাই না? তাহলে সে এখানে সময়গত একটা উপযোগ তৈরি করেছেন, তাই না? আচ্ছা, উদ্দীপকে বর্ণিত আলমের কাজ খুচরা ব্যবসায়ীদের কাছে আম বিক্রি করে কোনটির মাধ্যমে, তাই না? উদ্দীপকে বর্ণিত জনাব আলম কোন কাজ করে খুচরা বিক্রেতাদের কাছে আমটা বিক্রয় করেন? তিনি কি আম কেনার পরে আমের আকার ওজন অনুযায়ী আলাদা করে তারপরে খুচরা বিক্রেতার কাছে পণ্যটা ভাগ করে দেন। তাহলে এই যে আমরা পণ্যের আকার, পণ্যের ওজন অনুযায়ী পণ্যটাকে আলাদা করি, এটাকে আমরা বলি হচ্ছে পর্যায়িতকরণ। তাহলে উত্তর কি হবে ভাইয়া? উত্তর হবে হচ্ছে পর্যায়িতকরণ। চলে যাব প্রশ্ন নাম্বার 44 এবং 45। এখানে কি বলা আছে? রমণী কৃষকদের কাছ থেকে তরমুজ কিনে ওজন, মান ও আকার অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে ভাগ করেন এবং নিজের তত্ত্বাবধানে সারা বছর বিক্রেতার মাধ্যমে ভোক্তার কাছে সরবরাহ করেন। রমণী বাজারজাতকরণের কাজ সম্পাদন করেন। রমণী বাজারজাতকরণের কাজ সম্পাদন করেন কিভাবে সম্পাদন করেন ভাইয়া? ক্রয় বিক্রয়ের মাধ্যমে। তারপরে এই যে জায়গায় যে বলা আছে, কি বলা আছে? যে পণ্য সংরক্ষণ করেন, তাই না? আচ্ছা, তাহলে পরিবহন ও গুদামজাতকরণ এবং হচ্ছে আকার ও মান অনুযায়ী আলাদা করেন, তাহলে প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। তিনটাই কিন্তু কি আমাদের জন্য উত্তর। তাহলে উত্তর হচ্ছে 1, 2, 3, 4। উত্তর কি? উত্তর হচ্ছে 1, 2, 3, 4। 1, 2, 3, 4 কোথায় আছে? 1, 2, 3, 4 আছে হচ্ছে আমাদের ঘ নাম্বারে। তাহলে উত্তর হচ্ছে ঘ। চলে যাব প্রশ্ন নাম্বার 45। 45 নম্বর প্রশ্নে কি বলেছে ভাইয়া? প্রশ্ন নাম্বার 45-এ বলা আছে রমণীর পণ্য বিক্রি সহজ হয়। রমণী খুব সুন্দরভাবে সহজেই পণ্যটা বিক্রি করে ফেলতে পারে। কেন? তার কারণ পণ্যের ওজন, আকার ও গুণগত মান ঠিক রাখার কারণে, তাই না? আচ্ছা, 46 নম্বর প্রশ্ন। বাজারে পণ্যের চাহিদা ও ক্রেতার রুচি পছন্দ কিভাবে জানা যায়? আমাদের পণ্যটা সম্পর্কে ক্রেতার চাহিদা আছে কিনা, ক্রেতার রুচি আছে কিনা, ক্রেতার পছন্দ আছে কিনা, এটা আমরা জানতে পারি কিসের মাধ্যমে ভাইয়া? এটা আমরা জানতে পারি আমরা যদি তথ্য অনুসন্ধান করতে চাই, তখন আমরা আমাদের পণ্য সম্পর্কে কাস্টমারের কি ফিডব্যাক আছে এটা আমরা জানতে পারি। 47, বিপণনের সর্বশেষ কাজ কোনটি? বিপণনের সর্বশেষ কাজ হচ্ছে ভোক্তা বিশ্লেষণ করা। আমার পণ্য পেয়ে ভোক্তা আসলে কতটুকু খুশি, কতটুকু অখুশি, এটা হচ্ছে আমাদের বিপণনের সর্বশেষ কাজ। 48, ভোক্তা বিশ্লেষণ বিপণনের কোন ধরনের কাজ? ভোক্তা বিশ্লেষণ বিপণনের অতীব গুরুত্বপূর্ণ একটা কাজ। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের জন্য খ। 49 নম্বর প্রশ্ন। কোন কাজটি না করতে পারলে ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যায় এবং প্রসার ব্যাহত হয়? কোন কাজটি না করতে পারলে ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যায়? সেটা হচ্ছে ভোক্তা বিশ্লেষণ না করলে আমাদের ব্যবসায়িক ঝুঁকির পরিমাণটা বেড়ে যায়, তাই না? আচ্ছা, এরপরে আমরা আসি 51 এবং 50 এবং 51-র জন্য একটা উদ্দীপক। কি বলা আছে? জনাব রাফিন একজন পেঁয়াজ ব্যবসায়ী। এবছর প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপাদিত হয়েছে। পেঁয়াজগুলো যাতে নষ্ট না হয় সেজন্য বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করেছেন। চাহিদা অনুযায়ী বিভিন্ন স্থানে পণ্য পৌঁছে দেন। আচ্ছা, এরপরে কি? উদ্দীপকের তথ্য অনুযায়ী রাফিনের কর্মকাণ্ড থেকে কিসের ধারণা পাওয়া যায়? উদ্দীপকে সে একজন পেঁয়াজ ব্যবসায়ী, তার এবছর তার প্রচুর পেঁয়াজ উৎপাদন করা হয়েছে, পণ্যগুলো যেন নষ্ট না হয়ে যায় পেঁয়াজগুলো, যেন তিনি এটা খুব সুন্দর করে সংরক্ষণ করে রেখেছেন এবং চাহিদা অনুযায়ী বিভিন্ন স্থানে পণ্যগুলো পৌঁছে দিচ্ছেন, তাই না? তাহলে এই পুরো কাজটাকে আমরা কি বলি? বলি হচ্ছে বিপণন। পুরো প্রক্রিয়া বা পুরো কাজটাকে আমরা কি বলি? বলি হচ্ছে বিপণন। 51 নম্বর প্রশ্নে জনাব রাফিনের উক্ত কার্যাবলীতে লক্ষ্য করা যায়। জনাব রাফিনের উক্ত কার্যাবলীতে লক্ষ্য করা যায় গুদামজাতকরণ ও বিপণন,
উৎপাদন ও গুদামজাতকরণ। উত্তর কি 1 ও 2? 1 ও 2 কোথায় আছে? ক নাম্বারে। তাহলে উত্তর হচ্ছে ক। চলে যাব 52 এবং 53 নাম্বার প্রশ্নের জন্য। উদ্দীপকটা পড়ব। কি বলা আছে? জনাব রিয়াদ একজন সফল ফল ব্যবসায়ী। তিনি উৎপাদকের কাছ থেকে সংগ্রহকৃত পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করেন। জনাব রিয়াদ বাজারজাতকরণের কোন কাজটি করেন? জনাব রিয়াদ বাজারজাতকরণে পর্যায়িতকরণের কাজটি করেন, কারণ তিনি পণ্যের ফল কেনার পরে ফলটাকে শ্রেণীবিভাগ করেন। কিসের ভিত্তিতে? আকারের ভিত্তিতে। আকার কিসের ভিত্তিতে? ওজনের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? সাইজের ভিত্তিতে, তাই না? আচ্ছা, এরপরে দেখো, জনাব রিয়াদ কর্তৃক সম্পাদিত কাজের মাধ্যমে, জনাব রিয়াদ কর্তৃক সম্পাদিত কাজের মাধ্যমে মানসম্মত পণ্য ভোক্তার কাছে পৌঁছানো যায়, ভোক্তাগণ মানসম্মত সেবা পায়, উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে সেতু বন্ধন তৈরি হয়। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1, 2 এবং 3, তাই না? আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা চলে যাব। এর পরের প্রশ্নটা কত? 54 নাম্বার প্রশ্ন। দেখি প্রশ্ন নাম্বার 54-তে কি বলা আছে। 54-তে বলেছে পণ্য সামগ্রীকে আবৃত করাকে কি বলা হয়? বলা হয় মোড়কীকরণ। দেখো, মোড়কীকরণ হচ্ছে পণ্যের উপরে আলাদা একটা আস্তরণ বা আবরণ, যা পণ্যের গুণগত মানকে অক্ষুণ্ণ রেখে পণ্যকে ক্রেতা বা ভোক্তাদের নিকট আকর্ষণীয় করে তোলেন, তাই না? আচ্ছা, এরপরে 55 নম্বর প্রশ্ন। পণ্য সামগ্রীকে সুন্দর ও আকর্ষণীয় করতে কি করা হয়? পণ্যদ্রব্যকে আকর্ষণীয় ও সুন্দর করতে মোড়কীকরণ করা হয়। কি করা হয়? মোড়কীকরণ করা হয়, তাই না? অনেক বড় একটা টাইপ আমরা আলোচনা করেছি। আমাদের টাইপ 1-এ অলমোস্ট 55টা প্রশ্ন ছিল। আমি সবগুলো প্রশ্ন ব্যাখ্যা করার চেষ্টা করেছি। কিছু কিছু প্রশ্ন ছিল জ্ঞানমূলক, অর্থাৎ মুখস্থ বিদ্যা টাইপের, ওইগুলো আর ব্যাখ্যা করার সুযোগ ছিল না বলে আমরা করতে পারি নাই। আমরা ইনশাল্লাহ আগামী পর্বে টাইপ 2 আলোচনা করব, বন্টন প্রণালী ও বিভিন্ন পণ্যের বিপণন। এই টপিকটা আমরা আলোচনা করব। যারা যারা টাইপ 1-এর ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি দোয়া করবা। আসসালামু আলাইকুম।